আমি ফারুক আহমেদ চিন্তা টিউটোরিয়াল হোম থেকে। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং যারা দেখছেন এবং শুনছেন, সবাইকে চিন্তা টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের প্রাসের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা দেখব উঁচু কোনো স্থান হতে নিক্ষিপ্ত বস্তুর গতি। পাহাড়ের উপর থেকে বা কোনো স্থাপনার, যেমন বিল্ডিং, মিনার ইত্যাদির উপর থেকে নিক্ষিপ্ত বস্তুর গতি। এখানে নিক্ষেপণ বিন্দু ভূমির উপরস্থ এ বিন্দু হতে এইচ উচ্চতায় অবস্থিত। এই যে ভূমি, আমাদের ভূমির উপরে এ বিন্দু। এখন নিক্ষেপণ বিন্দু হলো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু। আমরা আগেও বলেছিলাম যে যেখান থেকে নিক্ষেপ করা হবে সেটা হচ্ছে আমাদের যে স্থানাঙ্ক ব্যবস্থা, সেই স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু ধরে নেব আমরা। সেটাকে মূল বিন্দু ধরে আমরা সমস্ত সমীকরণগুলো লিখব। এই যে এটা হচ্ছে নিক্ষেপণ বিন্দু, এই ও হচ্ছে এইচ উচ্চতায় অবস্থিত, মানে ভূমির এইচ উচ্চতায় অবস্থিত কোনো বিন্দু থেকে আমরা বস্তুকে নিক্ষেপ করব। নিক্ষেপণ বেগ ভি নট দিয়ে আমরা লিখেছিলাম সবসময়। নিক্ষেপণ বেগ এখানে ও বিন্দুর মধ্য দিয়ে আমরা অনুভূমিক রেখা, তার সাথে নিক্ষেপণ কোণ থিটা নট, এই যে থিটা নট। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষরেখা ও বিন্দুগামী অনুভূমিক রেখা, আর ও বিন্দুগামী যে উল্লম্ব রেখা সেটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষরেখা। আমাদের এই বস্তু, যে বস্তুটাকে নিক্ষেপ করা হবে, ও বিন্দু থেকে ভি নট বেগে থিটা নট কোণে নিক্ষেপ করলে বস্তুটা এইভাবে গিয়ে ভূমিতে পতিত হবে। এই যে দেখা যাচ্ছে বস্তুটা এইভাবে গিয়ে ভূমিতে পতিত হচ্ছে। এটা হচ্ছে গতিপথ বা সঞ্চার পথ, যে পথে বস্তুটা গিয়ে ভূমিতে পড়ল। এখন টি সময়ে পি এক্স ওয়াই, যার স্থানাঙ্ক বিন্দুতে অবস্থানের জন্য আমরা যে সমীকরণগুলো লিখতে পারি, এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট ইন্টু টি এবং ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। সাধারণ সমীকরণ আমরা প্রাসের জন্য এর আগেও লিখেছিলাম। এটা ভূমি থেকে নিক্ষেপ করা হোক বা উপর থেকে নিক্ষেপ করা হোক, তাতে কিছু এসে যায় না। স্থানাঙ্ক এক্স ওয়াই হলে, মানে টি সময়ে এক্স ওয়াই বিন্দুতে অবস্থানের জন্য এই সমীকরণটা আমরা লিখব। এটা সাধারণ সমীকরণ। এই যে পি বিন্দু এখানে হতে পারে, এখানে যেহেতু উপরে অবস্থিত, কাজেই সেই আমাদের অক্ষরেখার, এক্স অক্ষরেখার উপরেও হতে পারে, আবার নিচেও হতে পারে, যে কোনো জায়গায় হোক একই অবস্থা হবে। এর পরবর্তী, এই যে আবারও আমাদের, এটা হচ্ছে আমাদের চিত্র। এই যে বস্তু নিক্ষেপ করলে এভাবে গিয়ে ভূমিতে পড়বে। যে কোনো বিন্দু এক্স ওয়াই, ভূমির উপর যে বিন্দুতে ভূমিতে আঘাত করবে সেটা হচ্ছে বি। বি দিয়ে আমরা লিখলাম। এখন পি বিন্দুর অবস্থান ভূমির উপরস্থ বি বিন্দুতে হলে এবং প্রাসটির ভূমিতে পতনকাল টি হলে আমরা যেটা লিখতে পারবো, পি এন এক্স অক্ষরেখার উপর লম্ব আর ও এন ইজ ইকুয়াল টু এক্স। এই যে পি এন, তাহলে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পাচ্ছি এক্স মাইনাস এইচ। ও এন এক্স আর পি এন এখানে হচ্ছে যেহেতু ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে এইচ দূরত্বে অবস্থিত, তাহলে এখানে
ভুজ হবে এক্স আর কোটি হচ্ছে মাইনাস এইচ। এখন ওই যে সমীকরণ আমরা দেখলাম এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থেটা নট ইন্টু টি, এটা থাকবে এবং ওয়ার জায়গায় আমরা লিখবো মাইনাস এইচ, ভি নট সাইন থেটা নট ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন আমরা এই মাইনাসটাকে যদি এই জায়গায় না রাখতে চাই, আমরা এই পাশে যদি এইচ মানে আমরা কত উচ্চতা থেকে নিক্ষেপ করেছিলাম সেটা যদি জানতে চাই, আমাদের যদি নিক্ষেপণ বেগ জানা থাকে, নিক্ষেপণ কোণ জানা থাকে, সময় জানা থাকে, সেই ক্ষেত্রে সময়টা মানে ভূমিতে পতিত হতে কত সময় লাগে সেই সময়টা যদি জানা থাকে, অর্থাৎ দাঁড়াচ্ছে হচ্ছে যে নিক্ষেপণ বেগ, নিক্ষেপণ কোণ এবং ভূমিতে পতন কাল, সেটা যদি জানা থাকে তাহলে আমরা কত উচ্চতা থেকে নিক্ষেপ করব সেটা পেতে পারি এই সমীকরণ থেকে। অর্থাৎ -1 দিয়ে উভয় পক্ষকে গুণ করলে যা হচ্ছে, এখানে হচ্ছে মাইনাস ভি নট সাইন থেটা নট ইন্টু টি প্লাস হাফ জি টি স্কোয়ার। এর পরবর্তীতে আমরা যেগুলো পেতে পারি, ভূমির এই উচ্চতা থেকে অনুভূমিক দিকে নিক্ষেপ করলে, ভূমির এই উচ্চতা থেকে আমরা থেটা নট কোণে নিক্ষেপ করেছিলাম, এইবার ওই থেটা নটটা 0 ডিগ্রি যদি হয়, অর্থাৎ অনুভূমিক দিকে যদি নিক্ষেপ করি, তাহলে সমীকরণ কিছু বিশেষ বৈশিষ্ট্য প্রাপ্ত হবে, কিছু সংক্ষিপ্ত হয়ে যাবে। সেটা দেখা যাক। এই যে আমরা নিক্ষেপণ কোণ হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ ভূমির সমান্তরালে নিক্ষেপ করা হচ্ছে। এটা নিক্ষেপ করলে এভাবে গিয়ে পড়ে, ভূমিতে বি বিন্দুতে যে পড়তেছে, এইটা এরকম। এখন আমাদের যে কোনো বিন্দু পি, আমরা যেটা দেখে এসেছিলাম যে টি সময়ে পি বিন্দুতে অবস্থানের জন্য যে বিষয়টা দেখেছিলাম সেটা হলো যে এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থেটা নট ইন্টু টি এবং ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট সাইন থেটা নট ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন এই জায়গা থেকে অনুভূমিক দিকে নিক্ষেপের ক্ষেত্রে থেটা নট ইজ ইকুয়াল টু হবে কি 0 ডিগ্রি। এখন যদি এই 0 ডিগ্রি আমরা ওই দুটা সমীকরণে বসিয়ে দিই, তাহলে দাঁড়াচ্ছে কি এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস 0 ডিগ্রি ইন্টু টি, অর্থাৎ ভি নট ইন্টু টি, যেহেতু কস 0 ডিগ্রি হচ্ছে 1। অপরদিকে ওয়াই ইজ ইকুয়াল টু যেটা আমরা পাচ্ছি, এখানে আমরা ওই ফাইনালি এটা পেলাম, এটা লিখে রাখি। আর ওয়াই ইজ ইকুয়াল টু পাচ্ছি ভি নট সাইন 0 ডিগ্রি ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন যেহেতু সাইন 0 ডিগ্রি 0 হয়, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই দুটি সমীকরণ আমরা পেলাম। দুটি সমীকরণ আবার লিখলাম। এখন এই দুটি সমীকরণ থেকে আমরা যদি টি কে অপসারণ করে দিই, তাহলে পাচ্ছি কি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস জি বাই টু ভি নট স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এখানে আমরা মাইনাস ভি নট স্কোয়ার বাই জি, এটা একটা ধ্রুবক, এইটাকে যদি 2a লিখি, তাহলে আমরা যে সমীকরণটা পাই গতিপথের সমীকরণ, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। এরকম করে লেখার কারণ হচ্ছে এই সমীকরণটা পরিচিত, প্যারাবোলা যারা করেছো তারা জানো যে এই ধরনের সমীকরণ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay বা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটা হচ্ছে যে পরিচিত সমীকরণ। তো সেই পরিচিত সমীকরণের রূপান্তরিত করার জন্য আমরা এভাবে লিখে দেখালাম যে এটা হচ্ছে প্যারাবোলার সমীকরণ। তার মানে ভূমির এই উচ্চতা থেকে বা ভূমির থেকে যে কোনো উঁচু অবস্থান যদি থাকে, সেখান থেকে ভূমির সমান্তরালে নিক্ষেপ করলে প্রাসের যে গতিপথটি হবে সেটাও হবে প্যারাবোলা। আমরা এর আগে দেখিয়েছিলাম যে ভূমি থেকে নিক্ষিপ্ত প্রাস যেটা, সেটার গতিপথও ছিল প্যারাবোলা। একইভাবে উপর থেকে আমাদের অন্য যে কোনো কোণে নিক্ষেপ করলে যেটাতে প্রাস হবে, সেক্ষেত্রেও হবে প্যারাবোলা। বিশেষ করে উপর থেকে থেটা নট কোণে নিক্ষেপ করলে সেই যে সমীকরণ
আর ভূমি থেকে নিক্ষেপ করলে যে সমীকরণ একই রকমের হবে, কিন্তু এখানে অনুভূমিক দিকে নিক্ষেপ করলে একটু স্পেশাল হচ্ছে, আমাদের সমীকরণটা আরো সিম্পল হয়ে যাচ্ছে। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এটা প্যারাবোলার সমীকরণ। তার মানে আমরা এটা বলতে পারি যে প্রাসকে আমরা যেখান থেকে নিক্ষেপ করি, যেভাবেই নিক্ষেপ করি, সেটা যদি প্রাস হয়, প্রাসের সংজ্ঞা আমরা যেভাবে দিয়েছিলাম, সেটা যদি প্রাস হয়, তাহলে পরে তার গতিপথ অবশ্যই সবসময়ই হবে প্যারাবোলা। সমীকরণের মধ্যে সামান্য একটু হেরফের হবে, কিন্তু প্যারাবোলার সমীকরণ হবে এবং গতিপথটা হবে প্যারাবোলা। এখন ভূমিতে পতনকাল টি হলে আমরা এই সমীকরণটা লিখতে পারি মাইনাস এইচ ইজ ইকুয়াল টু মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখান থেকে দুই পাশ থেকে মাইনাস চিহ্নটা সরিয়ে নিলে আমরা পাচ্ছি কি এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। একটা সরল সমীকরণ পেয়ে গেলাম। তার মানে ভূমির এইচ উচ্চতা থেকে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করা হয়, তাহলে ভূমিতে পতিত হওয়ার ক্ষেত্রে ভূমিতে কত সময় পরে পতিত হবে সেই সময় নির্ধারণের ক্ষেত্রে কিন্তু কত বেগে নিক্ষেপ করা হচ্ছে তার কোনো প্রভাব নেই। একটা জিনিস লক্ষ্য করো যে ভূমিতে পতিত হওয়ার ক্ষেত্রে কত বেগে নিক্ষেপ করা হচ্ছে, অনুভূমিক দিকে যদি আমরা নিক্ষেপ করি, এখানে মনে রাখতে হবে অনুভূমিক দিকে নিক্ষেপ করলে কত সময় পরে ভূমিতে পতিত হবে সেটা নির্ণয় করতে গেলে আমাদের নিক্ষেপণ বেগের কোনো প্রভাব এখানে দেখা যাচ্ছে না। উচ্চতাটা জানা থাকলে আমরা সময়টা এই সমীকরণ থেকে বের করতে পারি। টি ইজ ইকুয়াল টু √2h/g। এটা এখানে কোনো নিক্ষেপণ বেগের উপস্থিতি নেই, তার মানে নিক্ষেপণ বেগের উপর নির্ভরশীল নয়। অনেক সময় এই অবজেক্টিভে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে, এ ধরনের প্রশ্ন থাকাটাও অস্বাভাবিক কিছু নয়, শিখে রাখলে ঝটপট অ্যান্সারটা করা যাবে। যে ভূমির উপর থেকে যদি ভূমির থেকে উঁচুতে কোনো অবস্থান থেকে অনুভূমিকভাবে যদি কোনো বস্তুকে নিক্ষেপ করা হয়, তাহলে ভূমিতে পতনকাল বেগ কত তার উপর কিন্তু নির্ভরশীল নয়। এটা নিয়ে নানা রকমের প্রশ্নই করতে পারে। তো এখান থেকে আমাদের কতটা অনুভূমিক দূরত্বে গিয়ে পড়বে সেটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। ওই যে এক্স ইজ ইকুয়াল টু v0 ইন্টু টি ছিল, টি এর জায়গায় আমরা এটা বসিয়ে দিলাম। তাহলে এখানে অনুভূমিক দূরত্ব কতটা অতিক্রম করবে সেটার সাথে একটা আমাদের অনুভূমিক বেগের সম্পর্ক অবশ্যই আছে। অনুভূমিক বেগ আছে বলে অনুভূমিক দিকে দূরত্ব অতিক্রম করছে আর কি। অর্থাৎ অনুভূমিক দিকে নিক্ষেপণ বেগের উপাংশ বা নিক্ষেপণ বেগ, এখানে উপাংশ মানে পুরোটাই থাকবে। ফলে অনুভূমিক দিকে কত দূরত্ব অতিক্রম করবে সেটা নিক্ষেপণ বেগের উপর নির্ভরশীল অবশ্যই, কিন্তু কত সময় পরে ভূমিতে পতিত হবে সেটার সাথে নিক্ষেপণ বেগের কোনো সম্পর্ক নাই। এই হচ্ছে আমাদের সমীকরণগুলো, প্রাসের সমীকরণ। এবার আমরা এই দুটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আমরা গত ক্লাসে এবং আজকে যে আলোচনাগুলো করলাম তার উপর ভিত্তি করে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাধান করে দেখাবো। একটা ক্রিকেট খেলার মাঠে রিপন ব্যাট দিয়ে বলকে আঘাত করায় বলটি 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয় এবং সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। সঙ্গে সঙ্গে একজন ফিল্ডার ক্যাচ ধরার জন্য 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করে 40 মিটার অতিক্রম করে। এই হচ্ছে আমাদের প্রশ্নটা। এই প্রশ্নটা এখন আমাদের কাছে যা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে যে 2 সেকেন্ড পরে বলটির বেগ কত। মানে এই উদ্দীপক থেকে আমাদের এই একটা প্রশ্ন গ নাম্বারে ছিল, 2 সেকেন্ড পরে বলটির বেগ কত। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে বলটির মাটিতে পড়ার আগে ফিল্ডার ক্যাচ ধরতে পেরেছে কিনা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে
মতামত দাও। এইটা ছিল আমাদের দুটি প্রশ্ন। তোমরা জানো এটাতে থাকে 3 নাম্বার এবং এটাতে 4 নাম্বার। গ এবং ঘতে এই মোট 7 নাম্বারের প্রশ্ন থাকে। তার মানে এইখানে এই উদ্দীপকের মধ্য থেকে আমাদের এই দুটির জবাব দিতে হবে। এখানে বাড়তি একটা তথ্য দেওয়া আছে এই প্রশ্নের মধ্যে, সেটা হলো 2 সেকেন্ড পরে বলটির বেগ কত হবে। তাহলে উত্তর গতে আমরা যাই। আর এই প্রশ্নটা এসেছিল ঢাকা বোর্ড 2019-এ। ঢাকা বোর্ড 2019-এ এই প্রশ্নটা দেওয়া হয়েছিল। তা আমরা এখন উত্তর গতে যাই। উদ্দীপক অনুসারে বলটি সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। সুতরাং বলটির নিক্ষেপণ কোণ থিটা নট ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। কারণ তোমরা জানো আমরা থিওরির মধ্যে আলোচনা করেছিলাম যে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। সেটাকে আমরা সর্বোচ্চ অনুভূমিক পাল্লা বলেছিলাম আর কি। তার মানে অনুভূমিক পাল্লা যখন সর্বোচ্চ হয় একটা নির্দিষ্ট বেগের জন্য, তখন 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হয়। এখানে যে তথ্য দেওয়া হয়েছে, বলা হয়েছে সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করে। সেখান থেকে আমরা জেনে গেলাম যে নিক্ষেপণ কোণ কত। তার মানে নিক্ষেপণ কোণ আমাদের অন্য একটাও দেওয়া থাকতে পারত, কিন্তু এখানে সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করে আসলে নিক্ষেপণ কোণটি দিয়ে দিয়েছে আর কি। এই তথ্যটা যে জানে যে সর্বোচ্চ অনুভূমিক দূরত্বের জন্য 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হয়, সে অনুভূমিক এই নিক্ষেপের ক্ষেত্রে মানে কত কোণে নিক্ষেপ করতে হবে ভূমির সাথে, সেটা কিন্তু জেনে যাচ্ছে। তার মানে আমরা জেনে গেলাম যে নিক্ষেপণ কোণ হচ্ছে 45 ডিগ্রি। আর উদ্দীপকে তথ্য দেওয়া আছে বলটির নিক্ষেপণ বেগ ভি নট ইজ ইকুয়াল টু 30 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে নিক্ষেপণ বেগ। আর এখানে যে গ নাম্বারে যে তথ্য দেওয়া আছে সময়, সেই সময় টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। এই তথ্যগুলো আমরা এখানে পেয়ে গেলাম। এখন আমরা যেহেতু বলা হয়েছে 2 সেকেন্ড পরে বেগ কত হবে, তো বেগের ফর্মুলা আমরা লিখি। বেগ ভি ইজ ইকুয়াল টু রুট ওভার ভি নট কস থিটা নট হোল স্কোয়ার প্লাস ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি হোল স্কোয়ার। এটা এই সমীকরণ থেকে আমরা এখন মানগুলো বসিয়ে দেব। তাহলে মান বসাবো কি? ভি নটের জায়গায় আমরা লিখব 30 ইন্টু কস 45 ডিগ্রি হোল স্কোয়ার প্লাস 30 ইন্টু সাইন 45 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু 2 হোল স্কোয়ার। এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, যেহেতু বেগ। এখন আমরা এইটা ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি, ভি হচ্ছে 24.3 মিটার পার সেকেন্ড। এটা পেয়ে গেলাম। অনেক সময় দেখা যায় যে সেটা তোমরা অবস্থা দেখে বুঝবে আসলে, এবং দিয়ে দিবে আর কি ওখানে, যে বেগ বের করার সাথে সাথে কোনটাও বের করে দিয়ে দিতে পারো। অনেক সময় শুধু বেগই বের করা হয়। তো কোনটা বের করবা এভাবে যে 2 সেকেন্ড পরে বেগের দিক থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 30 ইন্টু সাইন 45 ডিগ্রি মাইনাস 9.8 ইন্টু 2 ডিভাইড বাই 30 ইন্টু কস 45 ডিগ্রি। এইটার থেকে আমরা ক্যালকুলেশন করে, এটা তোমরা ক্যালকুলেটারে বের করবা, সেটা হচ্ছে ওই সময় বেগের দিক হবে, অর্থাৎ প্রাসটি ভূমির সাথে এত কোণে থাকবে 2.18 ডিগ্রি কোণে। তো এটা আমরা হচ্ছে এখানে যদি তোমরা
এই বিষয়টি অনেক সময় এইটাই চায়, এইটাই যে বেগ চাইলে শুধু এটাই দেওয়ার কথা। অনেক সময় কোনটাও যদি, এটা নির্ভর করে হচ্ছে তোমাদের পরীক্ষার সময় এই কতটা তোমরা পাচ্ছ সেই সবের উপরও নির্ভর করে। তো সাধারণত বেগ এরকম চাইলে এখানে এই বেগের মান বের করে দিলে হয়, তারপরেও তোমরা কোনটা দিয়ে দিতে পারো এইভাবে বের করে, ফর্মুলাটা এটা দিয়ে দিবা। এরপরের ঘ নাম্বারে যদি আমরা যাই, উত্তর ঘ, এখানে যে তথ্যগুলো আমরা লিখি, উদ্দীপক অনুসারে বলটির নিক্ষেপণ বেগ v0 30 মিটার পার সেকেন্ড, নিক্ষেপণ কোণ আমরা উদ্দীপকের যে শর্ত সেখান থেকে বের করে দেখেছিলাম 45 ডিগ্রি, বলটির শূন্যে বিচরণ কাল, বিচরণ কালের একটা সমীকরণ জানি আমরা 2v0 sin θ নট ডিভাইডেড বাই জি। এখন এই জায়গায় আমরা যেহেতু আমাদের নিক্ষেপণ বেগও জানা আছে, নিক্ষেপণ কোণ জানা আছে, জি এর মান জানি, এখান থেকে বিচরণ কাল আমরা পেতে পারি 230 ইন্টু সাইন 45 ডিগ্রি ডিভাইড বাই 9.8 এত সেকেন্ড। হিসাব করে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে 4.33 সেকেন্ড। এর অর্থ দাঁড়াচ্ছে ব্যাট দ্বারা আঘাতের পর বলটির মাটিতে পড়তে সময় লাগবে 4.33 সেকেন্ড। অর্থাৎ বলটি এই সময়, এতটা সময় ধরে শূন্যে থাকবে। তা আমাদের বলা হয়েছিল যে ফিল্ডার 40 মিটার দৌড়ে যায়, তো 40 মিটার দৌড়ে যাচ্ছে, এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় যেহেতু ফিল্ডার 40 মিটার দূরত্ব দৌড়ে যায় বল ধরার জন্য, সুতরাং 40 মিটার দৌড়িয়ে সে বলের সম্ভাব্য পতন বিন্দুতে পৌঁছে। তার তো দৌড়ানোর একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা হচ্ছে 40 মিটার দৌড়ে যাচ্ছে, সে বলের পতন বিন্দুতে পৌঁছে গেছে, সেই জন্য 40 মিটার পর্যন্ত গিয়ে ওইখানে সে আছে আর কি। যেভাবে দেখো তোমরা, ফিল্ডার দৌড়ে যায়, দৌড়ে ওখানে ক্যাচ ধরার জন্য হাত পেতে থাকে ওই বরাবর, মানে বলের পতন বিন্দুতে সে পৌঁছায়। তার মানে 40 মিটার দৌড়ে যায় কথার অর্থই দাঁড়াচ্ছে যে 40 মিটার দৌড়ে কোথায় যায়? 40 মিটার দৌড়ে বলের যে সম্ভাব্য পতন বিন্দু সেই জায়গায় গিয়ে সে অবস্থান নেয় এবং বল ধরার প্রস্তুতি নেয়। এখন আমাদের দেখতে হবে যে এই যে দৌড়ে আসলো, এখানে বলা হয়েছে ব্যাট দিয়ে যখন আঘাত করে বলটিকে তখনই ফিল্ডারও দৌড় শুরু করে। তো বল শূন্যে থাকতে থাকতে ফিল্ডার ওই অবস্থানে পৌঁছাচ্ছে কিনা সেটাই আমাদের দেখার বিষয়। তো সেক্ষেত্রে ফিল্ডার কত সময় এই 40 মিটার দূরত্ব দৌড়ে এলো সেটা বের করার জন্য একটা তথ্য দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে ফিল্ডারের বেগ আমরা ভিএফ দিয়ে লিখেছি 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ফিল্ডারের বেগ। এখন আমরা সময় বের করে ফেলতে পারি, ফিল্ডার সমবেগে দৌড় দেয়, যেহেতু আমাদের অন্য কোনো ত্বরণ এইসবের কোনো তথ্য দেওয়া নেই, সমবেগে দৌড় দেয় ফিল্ডার। তো সেই সমবেগে দৌড় দিলে আমাদের যে ফর্মুলা সেই অনুসারে আমরা যেটা পাচ্ছি যে বলের সম্ভাব্য পতন বিন্দুতে পৌঁছাতে প্রয়োজনীয় সময় t = 40 মিটার ডিভাইড বাই 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 4 সেকেন্ড পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আমরা s = vt এই সমীকরণ প্রয়োগ করে এটা বের করলাম, মানে t = s/v। s ছিল আমাদের কত? ওই যে 40 মিটার দৌড়ে যায় সরণ 40 মিটার, আর v এখানে v মানে vf, ওইটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা দেখলাম ফিল্ডার সে যেখানে ছিল, অর্থাৎ যেখান থেকে দৌড় শুরু করেছিল, বলের সম্ভাব্য পতন বিন্দুতে পৌঁছাতে তাকে 40 মিটার দৌড়াতে হয়েছে, এবং সেখান থেকে আমরা সময়টা বের করে দেখলাম যে তার 4 সেকেন্ড সময় লাগে। এদিকে বল কিন্তু শূন্যে থাকছে 4 সেকেন্ড সময়েরও বেশি সময় ধরে, অর্থাৎ 4.33 সেকেন্ড সময় ধরে শূন্যে থাকছে।
তার মানে আমরা এই তুলনাটা যদি করি যে ফিল্ডারের আসতে যে সময় লাগে সেটা 4 সেকেন্ড, আর বল শূন্যে থাকে এত সেকেন্ড ধরে, তো এই 4 সেকেন্ডটা কম ওইটার চাইতে। অর্থাৎ বলের যে পতন কাল, বিচরণ কাল, সেই বিচরণ কালের চেয়ে ফিল্ডার কম সময়ের মধ্যে ওই পতন বিন্দুতে পৌঁছে যাবে, অর্থাৎ ওই জায়গায় হাজির থাকবে সে। তাহলে আমাদের সিদ্ধান্ত হচ্ছে কি, যে সুতরাং বলটি মাটিতে পড়ার পূর্বেই ফিল্ডার বলের পতন বিন্দুতে পৌঁছাতে সক্ষম হবে বলে বলটি ক্যাচ ধরা সম্ভব। এটা তোমরা সবাই বুঝতে পেরেছো যে যেহেতু ফিল্ডার ওই জায়গায় বল পড়ার আগেই পৌঁছে যাচ্ছে, তাহলে ওই জায়গায় সে প্রস্তুতি নিয়ে ক্যাচটা ধরে ফেলতে পারবে, মানে ক্যাচ ধরা তার পক্ষে সম্ভব। এটাই আমরা বলতে পারি আর কি। তো এই হচ্ছে আমাদের এখানকার মতামত, এই হচ্ছে বিশ্লেষণ। এরপরে আমরা পরবর্তী একটা প্রশ্নে যাই। এই হচ্ছে একটা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রের মধ্যে বস্তু 1 দেখা যাচ্ছে 60 মিটার উঁচু কোনো ভবনের ছাদ থেকে অনুভূমিকের সাথে 53 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। বস্তু 2 মুক্তভাবে পড়ছে। বস্তু 2কে আঘাত করার জন্য এ বিন্দু হতে একটি বুলেট 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। এই যে এ বিন্দু, আমাদের এ বিন্দু থেকে এই যে এখানে দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে 20 মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেটকে এভাবে নিক্ষেপ করা হলো। ওদিকে বস্তু 2 এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের পুরা বিষয়। আর বস্তু 1 এখানে এর মধ্যে বেগ কত সেটা না দেওয়া থাকলে এখানে চিত্রের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে 25 মিটার পার সেকেন্ড বেগে বস্তু 1কে নিক্ষেপ করা হয়েছে, আর এখানে 53 ডিগ্রি কোণ করে, অনুভূমিকের সাথে 53 ডিগ্রি কোণে। আমাদের প্রশ্ন করা হচ্ছে, এই প্রশ্নটা আমাদের এখানে যে 2020 সালের টেস্টের প্রশ্ন, কুমিল্লা ক্যাডেট কলেজের একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো প্রশ্ন আর কি। তো প্রশ্নটার গ নাম্বারে যেটা চাওয়া হচ্ছে, বস্তু 1-এর ভূমিতে পতিত হওয়ার সময় বের করতে বলা হচ্ছে। ঘ নাম্বারে বুলেটটি কখন ও কোথায় বস্তুটিকে আঘাত করবে বিশ্লেষণ করতে বলা হচ্ছে এখানে। তো এখন আমাদের উত্তর গতে যাই। তো এখানে বস্তু 1-এর নিক্ষেপণ বেগ দেওয়া আছে 25 মিটার পার সেকেন্ড। নিক্ষেপণ কোণ দেওয়া আছে থিটা নট, সেটা 53 ডিগ্রি। ভবনের উচ্চতা দেওয়া আছে 60 মিটার, h = 60 মিটার। এই তথ্যগুলো ব্যবহার করে আমরা যে সমীকরণ লিখতে পারি, সমীকরণগুলো তোমাদের আগেই আলোচনা করে দেখিয়েছি। এখন ধরা যাক বস্তুটি t সময়ে ভূমিতে পতিত হবে। তাহলে আমরা এখন সমীকরণ লিখি, h = -v0 sin θ0 × t + ½ gt²। এই সমীকরণ থেকে আমরা মানগুলো বসিয়ে দিই। h এর জায়গায় 60, v0 এর জায়গায় 25, θ0 এর জায়গায় 53, আর জি এর মান তোমরা জানো, এই বসিয়ে দিলাম। এটা একটু সরল করে আমরা যেটা পাচ্ছি এই রকমের একটা সমীকরণ, 4.9t² - 19.9660 - 60 = 0। এখন এইটা তোমরা ক্যালকুলেটরে সমাধান করবা। এটা দ্বিঘাত সমীকরণের ফর্মুলা দিয়ে করা যায়, তো এখন ওই পর্যন্ত অ্যালাউ করে, এইগুলো ক্যালকুলেটরে ব্যবহার করতে দেয়। ক্যালকুলেটরে দ্বিঘাত সমীকরণ সমাধানের যে অপশন আছে সেটা ব্যবহার করে এগুলো করতে দেয়। অন্য প্রোগ্রাম করা যায় সেরকম ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, কিন্তু যে কোনো সায়েন্টিফিক ক্যালকুলেটরে এইগুলো বের করা সম্ভব। তো এখান থেকে বের করে আমরা যেটা পাচ্ছি, t = 6.09 সেকেন্ড, এটা আমরা পেয়ে গেলাম। তার মানে কত সময় পরে ভূমিতে পতিত হবে সেটা পেয়ে গেলাম। তার মানে ওই বস্তু 1 নিক্ষেপের 6.09 সেকেন্ড সময় পরে ভূমিতে পতিত হবে।
এবার উত্তর ঘতে যাই। সেখানে ভবনের উচ্চতা h = 60 মিটার। ধরা যাক বস্তু 2 এর ভূমিতে পতিত হতে t1 সময় লাগে। তা আমাদের ওই যে বস্তু 2 সেটা তো মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়েছে, তো এখান থেকে আমরা সমীকরণ h = ½ g t1², এটা থেকে t1 = 2 × 60 / 9.8 √, এত সেকেন্ড লাগতে 3.5 সেকেন্ড সময় লাগতেছে। তার মানে ছেড়ে দেওয়ার এত সময় পরে বস্তুটি ভূমিতে পড়ে যাবে। এখন বুলেটের বেগ দেওয়া আছে, বুলেটের বেগ সেজন্য আমরা বি সাফিক্স দিয়ে লিখেছি 20 মিটার/সেকেন্ড। বস্তু 2 এর গতিপথ থেকে বুলেটের নিক্ষেপণ বিন্দুর অনুভূমিক দূরত্ব সেটা দেওয়া আছে 500 মিটার। তো একটা বিষয় হচ্ছে যে বস্তু 2 কে আঘাত করতে হলে বুলেটকে 500 মিটার অনুভূমিক দূরত্ব অতিক্রম করতে হবে। উল্লম্ব দূরত্ব যাই হোক, বস্তু 2 কে আঘাত করতে হলে অবশ্যই বুলেটকে এই অনুভূমিক দূরত্বটা অর্থাৎ 500 মিটার অনুভূমিক দূরত্ব অবশ্যই অতিক্রম করতে হবে, যে উচ্চতায় আঘাত করুক না কেন। এর জন্য প্রয়োজনীয় সময় x = vb cos θ × t এই সমীকরণ থেকে আমরা বের করতে পারি। আমরা এখন দেখি t = x/vb cos θ। তো এখানে x এর মান আমাদের দেওয়া আছে 500 আর vb 20 মিটার/সেকেন্ড × cos θ। এন থেকে যা পেলাম সেটা হচ্ছে 25 সেকেন্ড / cos θ। তো এই সমীকরণ থেকে আমাদের কিছু সিদ্ধান্তে আসা সম্ভব। সেটা হচ্ছে যে বুলেট সর্বনিম্ন যে সময়ে ওই দূরত্ব অতিক্রম করে অর্থাৎ বস্তু 2 কে আঘাত করতে আসতে সর্বনিম্ন যে সময় আসতে পারবে তার আগে কখনোই আসতে পারবে না, সেটা কিন্তু আমরা এই সমীকরণ দেখে বলতে পারি। কারণ হচ্ছে যে এই সমীকরণ বলছে যে cos θ মানটা যদি আমাদের সবচাইতে বড় হয় তাহলে টিটা হবে সবচাইতে ছোট। তার মানে এখানে আমাদের সবচাইতে কম কত সময়ের মধ্যে বুলেটটি আসতে পারবে সেটা আমরা cos θ এর সর্বোচ্চ মান বসিয়ে পেতে পারি। cos θ এর সর্বোচ্চ মানের জন্য সময় সর্বনিম্ন হবে। এটা তো বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই, কারণ হর যত বড় হয় ফলাফল তত ছোট হয়ে যাবে। অর্থাৎ cos θ যেহেতু সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান হচ্ছে 1, এই 1টা বসিয়ে দিলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রয়োজনীয় সর্বনিম্ন সময় টি মিনিমাম দিয়ে আমরা লিখলাম, সেটা হলো 25 সেকেন্ড। এইটা অনেক অনেক বড়। ওই বস্তু 2 ভূমিতে পতিত হতে যে সময় লাগে তার চাইতে অনেক অনেক বড়, তোমরা দেখতে পাচ্ছ এখানে নিশ্চয়ই। এর অর্থ দাঁড়াচ্ছে এই বুলেট কিন্তু এই সময়ের আগে কখনোই ওই 500 মিটার অনুভূমিক দূরত্ব অতিক্রম করে বস্তু 2 কে আঘাত করতে পারবে না। এটাই হচ্ছে তার সর্বনিম্ন সময়, এটা লাগবে যে তথ্য আমাদের দিয়েছে সেই তথ্য অনুসারে। তো এখন আমরা যে কথাটা বলতে পারি যে বুলেটটি বস্তু 2 এর গতিপথে পৌঁছানোর অনেক আগেই বস্তুটি ভূমিতে পতিত হবে বলে বুলেটটি কখনোই বস্তুটিকে আঘাত করতে পারবে না, এই সিদ্ধান্ত অবশ্যই আমরা আসতে পারি। তার মানে এখানে যখন আমরা এই সিদ্ধান্তে আসলাম তাহলে তো কোথায় এবং কখন আঘাত করবে, আঘাতই যখন করবে না তখন কোথায় এবং কখন সেটাও নির্ণয় করা সম্ভব না, আঘাতই করবে না, এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত। তো এখানে এটা আমরা বিকল্প অন্য পথে যেতে পারি। সেটা হলো বিকল্প পদ্ধতি হলো যে ধরা যাক টি সময় পর বুলেট
বস্তু 2 কে ওয়াই উচ্চতায় আঘাত করবে। আমরা সময় এবং কত উচ্চতায় আঘাত করবে সেটা ধরে নিলাম, অর্থাৎ কখন এবং কোথায় আঘাত করবে সেটা আমরা ধরে নিচ্ছি। সময়টা টি এবং উচ্চতা হচ্ছে ওয়াই। এখন আমরা সমীকরণগুলো লিখি। বুলেটের জন্য x = vb cos θ * t। এখান থেকে আমরা মানগুলো বসিয়ে cos θ যেটা পেতে পারি, x যেহেতু 500 আর vb 20, তাহলে এইটা ফাইনালি এটা পেলাম আমরা 25/t cos θ। আবার y = vb sin θ * t -12 gt²। আবার ওই যে বস্তুটা পড়ছে সে কিন্তু h - y দূরত্বে নেমে আসবে উপর থেকে, h - y, তার মানে ওইটার জন্য আমরা 2 এর জন্য লিখতে পারি h - y = ½ gt²। এখন এই দুটা সমীকরণ যোগ করে দিলে আমরা যেটা পেতে পারি সেটা হচ্ছে h = vb sin θ * t। এই জায়গা থেকে আমরা যদি h এর মান আছে আমাদের 60 আর vb হচ্ছে 20, এটা বসিয়ে দিই, তাহলে sin θ আমরা পাচ্ছি 60/20t, অর্থাৎ 3/t। এখন এই যে cos θ 25/t, sin θ 3/t, এই দুটা যদি বর্গ করে যোগ করি তাহলে আমাদের থেটাটা চলে যাচ্ছে। বর্গ করে যোগ করে আমরা এই পাশে পাচ্ছি 1, আর ওখানে 625/t² আর 9/t²। এখান থেকে আমরা যেটা পাচ্ছি t² কত, 634। t = 25.18, 25.18, এইটা আমরা পেয়ে থাকলাম। এখন এটা কোথায়, এই কোথায়ের মধ্যে মানে কখনের মধ্যে এখানে কোনো প্রশ্ন উঠছে না যে এত সময় পরে আঘাত করতে পারে। আচ্ছা, এত সময় পরে আঘাত করবে কিনা সেটা দেখার জন্য আমাদের উচ্চতাটা একটু দেখতে হবে। তো আমরা সেটাতে যাই, ওই সমীকরণ আবার আমরা নিয়ে আসলাম। ওইখানে এই জায়গায় আমরা h বসিয়ে দেব, আর t, এই যে t² বের করে রেখেছে ওটা বসিয়ে দিলে আমরা যা পাচ্ছি সেটা হচ্ছে এরকম। এবং এটা ক্যালকুলেশন করে y = পাওয়া গেল -3046.6 এত মিটার উচ্চতা। মানে এখানে তো মাইনাস মানে মাটির নিচে এবং অনেক নিচে, দেখা যাচ্ছে যে কিলোমিটারে নিলে 3 কিলোমিটারেরও বেশি। যাই হোক, এখানে ভুল তথ্য থাকতে পারে। আবার তো যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য অনুসারে আমরা আগেও এই সিদ্ধান্তে আসলাম, আর এই তথ্য অনুসারে আমরা এখানেও এসে বলবো যে এটা অসম্ভব, তাই বুলেটটি কখনোই ওই বস্তু 2কে আঘাত করবে না। তো এখানে একটা বিষয় হতে পারে যে ওখানে হয়তো বুলেটের বেগের ক্ষেত্রে একটা ভুল আছে টেস্ট পেপারের মধ্যে। এই প্রশ্নটা টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে, তো এক্সাক্ট আসলে ওইটা কি ছিল তা আমরা জানি না, যেটা ছিল সেইভাবে করলাম। তো এটা একটা ভালো হলো যে যেটা ছিল সেটাতে করে এই ধরনের সিদ্ধান্তে আসা যায়, সেটা বললাম আর কি। তবে এটা যদি একেবারে যিনি প্রশ্ন করেছেন তিনি যদি এরকম দিয়ে থাকেন, তাহলে তার কাছে একটা অনুরোধ থাকবে যে এটা হলে স্টুডেন্টরা যদি এই বিকল্প, এই পথেই বেশিরভাগ স্টুডেন্ট যাবে, তো এই পথে যদি যায় তাহলে এখানে যখনই ঋণাত্মক রেজাল্ট আসবে তখন স্টুডেন্ট একটু বারবার চেক করতে যাবে। তো এখন বড় কোনো পরীক্ষার সময় এটা চেক টেক করা তার জন্য একটু বিপজ্জনক হতে পারে। তো সেই জন্য ওখানে যদি এরকমেরই তথ্য দিয়ে থাকেন তাহলে তাদেরকে অনুরোধ করা যেতে পারে যে আপনারা বড় পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের তথ্য দেওয়ার ক্ষেত্রে প্রশ্নটা একটু করবেন যে আঘাত করতে পারবে কিনা, এবং পারলে কোথায় এবং কখন আঘাত করবে সেটা থাকলে তখন আর বিভ্রান্ত হবে না। কিন্তু এখানে নির্দিষ্ট করে বলাই হচ্ছে যে কোথায় কখন আঘাত করবে, তো সেটা স্টুডেন্ট এখানে তার ভুল হয়েছে বলে সে বারবার চেক করতে লাগতে পারে। তো
তো এটা তার জন্য একটা ক্ষতির কারণ হতে পারে। যাই হোক, এটা ভুলও হতে পারে, ওখানে ওই তথ্য আমরা যেটা পেয়েছি সেটার মধ্যেও ভুল থাকতে পারে, আবার ভুল নাও থাকতে পারে। ভুল না থাকলে এভাবে সমাধান করা যাবে, আমি দুটাই বললাম আর কি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আজকের ক্লাস আমাদের শেষ এখানে। আমি এই 2020 এইচএসসি যারা পরীক্ষার্থী ছিল তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলতে চাই। এইচএসসি পরীক্ষাটা, এখানে যে এইচএসসি পরীক্ষা, এই এই লাইনে যারা লেখাপড়া করে তাদের জন্য এইচএসসি পরীক্ষাটা কিন্তু তাদের শিক্ষা জীবনের গন্তব্য নয়। এইচএসসি পরীক্ষাটা হচ্ছে একটা গেট বলা যায়। তো সমস্ত রকমের প্রস্তুতি সম্পন্ন করার পরও এই 14 লক্ষ শিক্ষার্থী এই গেটে এসে দীর্ঘদিন ধরে আটকে পড়েছিল আর কি। তো যেভাবেই হোক সেই গেটটা খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়া হয়েছে মানে শিক্ষার্থীরা যাতে এই গেটের ওপাশে তাদের যে আরো অনেক পথ আছে তাদের শিক্ষা জীবনে, সেই পথে যাতে তারা হাঁটতে পারে, চলতে পারে, তাদের গন্তব্যের দিকে তারা যাতে যেতে পারে, এইটা হচ্ছে, এইটা তারা পেয়েছে আর কি। কিন্তু তারা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে। বঞ্চিত হয়েছে মানে পরীক্ষা দেওয়ারও কিন্তু একটা আনন্দ আছে। আমরাও শিক্ষার্থী ছিলাম একটা সময়ে। পরীক্ষা দেওয়া, পরীক্ষার অর্জনটা গ্রহণ করা, এগুলোর মধ্যে বিশাল একটা আনন্দ আছে। সেই আনন্দ থেকে তাদের যে নিজস্ব অর্জন, সেই অর্জন থেকে তারা এই যে বর্তমান যে অর্জনটা, তারা যে এত পরিশ্রম করলো, একটা কথা খুবই বলা দরকার যে তারা কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি শেষ করেছিল। একেবারে পরীক্ষার 7 দিন আগে বা 10 দিন আগে এরকমের একটা অবস্থার মধ্যে তারা পড়েছিল। কাজেই তাদের কিন্তু প্রস্তুতি, তাদের শিক্ষা, এখানে যা শিখার কথা সেই শিক্ষাটা কিন্তু তাদের সম্পন্ন হয়েছিল। এখন তাদের মূল্যায়নের ব্যাপারটা শুধু ছিল। তো দীর্ঘদিন ধরে তারা এরকমের একটা গেটে আটকে পড়েছিল। কবে সেই পরিস্থিতি স্বাভাবিক হবে তারও কোনো নিশ্চয়তা নেই। কেউই বলতে পারছে না যে এটা কবে স্বাভাবিক হবে। তো সেই জন্য গেটটা খুলে দেওয়া হয়েছে মাত্র। এখানে গেট খুলে দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে সামনে যাওয়ার একটা পথ খুলে দেওয়া হয়েছে, এটাই তাদের। কিন্তু তারা কিন্তু তাদের অর্জন থেকে বঞ্চিত। তাদের সামনে গিয়ে সেই অর্জনগুলো করতে হবে। তো এখানে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই গেটটা খুলতে হয়। সেই প্রক্রিয়াটা ধরা হয়েছে তাদেরই অর্জন, তাদের আগের অর্জন, জেএসসি এবং এসএসসির রেজাল্টের উপর ভিত্তি করে তাদেরকে এই গেটটা খুলে দেওয়া হয়েছে। তা এখন বিষয়টা হলো যে এরকমের একটা অবস্থায় তাদের এটা গন্তব্যও না, তাদের আরো অনেক পথ হাঁটতে হবে। এখন সেই হাঁটার পথটা তাদের খুলে গেছে। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে বেশ কিছু কটাক্ষ তাদের করা হচ্ছে। এটা একটা সামাজিক বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তো যারা কটাক্ষ করছেন তাদেরকে সবিনয়ে একটা কথা বলতে চাই যে আপনারা যে কটাক্ষ করছেন কেন করছেন, বরং এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনারা বলুন যে তারা যেন তাদের সামনের পথগুলো ঠিকঠাক মতো চলতে পারে। তাদের যে এই যে গেটটা খুলে দেওয়া হলো সেটাও কিন্তু তাদের অর্জনের উপর ভিত্তি করেই। সে অর্জনটা কিন্তু তাদের দান খয়রাতে পাওয়া না, সেটাও তাদেরকে অর্জনই করতে হয়েছিল। এখনকার অর্জনটা থেকে তারা বঞ্চিত হলে এইটা বলতে পারেন, কিন্তু কোনোভাবেই তারা দান খয়রাত গ্রহণ করতেছে বা এই ধরনের কিছু এরকম কিন্তু বলা যায় না। বরং তাদেরকে উৎসাহিত করেন ছোট মানুষেরা, এরা সামনে যাতে অগ্রসর হতে পারে। এদের মনেও তো অনেক ব্যথা আছে, একটা কষ্ট আছে। আপনি কল্পনা করতে পারেন যে আপনার কি কষ্ট লাগতে পারতো যদি এরকমের পরিস্থিতি হতো। একটা শুধুমাত্র পাশ করারও একটা আলাদা আনন্দ আছে পরীক্ষা দিয়ে, আর এখানে অনেক শিক্ষার্থী
অনেক অনেক শিক্ষার্থী আছেন যারা প্রচণ্ড পরিশ্রম করেছে তাদের 2টি বছর ধরে, এবং টেস্টের পরে টেস্ট পরীক্ষা দিয়েছে, টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ফর্ম ফিল আপ করেছে, তার পরবর্তীতে তারা প্রস্তুতি সম্পন্ন করেছে। এই সমস্ত পথ কিন্তু তারা অতিক্রম করে এই গেটে এসে আটকে ছিল। তো এখন তাদেরকে উৎসাহিত করুন, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এই সমস্ত এই 14 লক্ষ শিক্ষার্থীদের কটাক্ষ করে আপনাদের কি সুবিধা তা আমার জানা নেই, কিন্তু এটা আমি জানি যে এই ধরনের মানুষ অতীতেও ছিল, এখনো দেখা যাচ্ছে এবং ভবিষ্যতেও থাকবে। এদের উদ্দেশ্যই হচ্ছে যে এরা মনে হয়, আমার ধারণা, আমি জানি না কি কারণে এরা এমন করে, কিন্তু একটা জিনিস জানি যে এরা নিজেরা অনেক জটিলতার মধ্যে থাকে, তাই সামাজিকভাবে জটিল পরিস্থিতি সৃষ্টি করাই মনে হয় এদের উদ্দেশ্য। তো যারা এরকমের করুন, তাদের একটা জিনিস চিন্তা করা দরকার, যে কথাই আপনারা বলবেন তাতে যেন মানুষ উপকৃত হয়, কেউ যেন কষ্ট না পায়, কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সমাজের মধ্যে যেন একটা বিশৃঙ্খলা তৈরি না হয়, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। আর শিক্ষার্থীদের বলি, আমি তো তোমাদের একটা কথা বললাম যে গেট, এই গেটটা তোমরা পার হয়েছ, এখন তোমাদের সামনে পথ চলার পালা। তোমরা লক্ষ্য নির্ধারণ করে পথ চলো, এবং তোমাদের এই যে অর্জন থেকে তোমরা যে বঞ্চিত হচ্ছ, যদিও যে অর্জনটা তোমাদের দেওয়া হচ্ছে সেটাও তোমাদেরই অর্জন, সেটাও তোমাদের কেউ দয়া করে দেয়নি। আর একটা বিষয়, যে একটা বিষয় হয়, সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে এসএসসি পরীক্ষা রেজাল্ট একটু খারাপ হয়েছে, তারপরে অনেক পরিশ্রম করে কিছু স্টুডেন্ট থাকে যে তারা এইচএসসিতে ভালো রেজাল্ট করতে সক্ষম হয়। সংখ্যায় কম হলেও এরকম যে থাকে না এ কথা বলা যায় না। তবে এটা বিশেষ পরিস্থিতিতে এটা সবার জন্যই দুঃখজনক, তাদের জন্যও দুঃখজনক ব্যাপার বটেই। কিন্তু একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে কেউই কিন্তু তার অর্জনটাকে এখানে হাতে পেল না, গেটটা শুধু খুলে দেওয়া হয়েছে। সেই গেট তোমাদের জন্য খুলে দেওয়া হয়েছে, প্রত্যেকের জন্য, কারোর কষ্ট বেশি, কারোর কষ্টটা একটু কম, কিন্তু কষ্ট সবারই আছে। সেই জন্য তোমরা সেই কষ্ট, সামনে যে তোমাদের আরো পথ আছে, সামনে তোমাদের অনেক এই যে অ্যাডমিশন টেস্ট দিতে হয়, সেই সব জায়গাগুলো তোমরা গুরুত্ব সহকারে নিবে। একটা জিনিস মনে রাখবে, সেটা হলো যে শিখলে সেই শেখাটা কেউ কেড়ে নিতে পারে না। অনেক কিছু চুরি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারো, কিন্তু যা শিক্ষা অর্জন করেছো সেই শিক্ষা থেকে কখনোই বঞ্চিত হবে না। তো কাজে এই শিক্ষাটা কিন্তু তোমার সবসময়, যখনই অর্জন করো তখনই নগদ নগদ তোমার প্রাপ্তি, সেই প্রাপ্তিতে তোমরা কিন্তু আছো। আর তোমাদের ব্যাপারটা অনেকটা স্পেশাল এই কারণে যে এটা তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি ছিল, সম্পূর্ণ তোমরা প্রস্তুত ছিলে পরীক্ষা দেওয়ার। কাজেই শিক্ষা, তোমরা অশিক্ষিত হয়ে রেজাল্ট পাচ্ছ এরকম যারা ভাবে, তারা চরম মূর্খ ছাড়া আমি তাদেরকে কিছু বলতে পারি না। আমি দুঃখিত যে আমাকে এরকম একটা শব্দ বলতে হচ্ছে, যে তারা কত বড় মূর্খ যে তারা এরকমের ভাবতে পারে। তাদের দেখা উচিত যে এরা কোন পরিস্থিতি এবং কোন সময়। এখন যদি পরিস্থিতিটা আমাদের হয় যে এই যে সামনে এসএসসি পরীক্ষা আছে, ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষার একটা ব্যাচ আছে, তো সেই ফেব্রুয়ারির পরীক্ষা যদি তাদেরকে এরকম ভাবে দিয়ে দেয়, সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কারণ তাদের অনেক ক্লাস বাকি ছিল, অনেক সিলেবাস বাকি ছিল। কিন্তু এদের তো তা না, এদের সম্পূর্ণ রূপে শেষ করেছে তারা। তো শিক্ষার্থী, তোমরা যারা 2020 সালে পরীক্ষার্থী ছিলে, তারা মনে রেখো, তোমাদের গেটটা খুলে গেছে। এখন তোমরা সামনে তোমরা পড়ালেখা করে আরো পরিশ্রম করে তোমাদের এই যে কষ্ট, এতদিনের কষ্ট, সেই কষ্টটা থেকে তোমরা তোমাদের যে অর্জন, আরো অর্জন, সেই অর্জনের দিকে, তোমাদের গন্তব্যের দিকে তোমরা এগিয়ে যাও। তো সবাইকে ধন্যবাদ আমাদের এই চ্যানেলটি দেখার জন্য, এবং তোমাদেরকে
আহ, বলি সেটা হচ্ছে সবসময়, সেটা হলো যে আমাদের চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে সবাই জানতে পারে। ধন্যবাদ সবাইকে।